বিশ্বকাপের মঞ্চে ফের একবার পাকিস্তানকে তাদের অকাত্তা বোঝালো ভারত। তবে এক্ষেত্রে ভারতের নারী টিম অর্থাৎ ভারতের ওমেন্স ক্রিকেট টিম কালকে পাকিস্তানকে কার্যত ধুয়ে দিয়েছে। ঠিক এক সপ্তাহ আগে এশিয়া কাপ ফাইনাল এবং এশিয়া কাপের মঞ্চে প্রায় 3বার ভারতের কাছে হারার পর গোটা পাকিস্তান যখন বিপর্যস্ত, ঠিক তার এক সপ্তাহ পরেই ভারতের নারী ক্রিকেট টিমের কাছেও পাকিস্তান যেভাবে গোহারা হারলো, তাতে একটা জিনিস পরিষ্কার, মাঠে হোক কিংবা মাঠের বাইরে এই পাকিস্তান আসলে ভারতের সমকক্ষই নয়, সমান কোনো যোগ্যতাই অন্তত এই পাকিস্তানের কোনো ডিপার্টমেন্টেই যে নেই তা কিন্তু ফের একবার প্রমাণ হয়ে গেল। এই ম্যাচকে ঘিরে ধরে অনেক বিতর্ক প্রথম থেকেই হয়েছিল। সব থেকে বড় প্রশ্ন উঠেছিল যে ভারত কি এবারও পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে না। এক্ষেত্রে ভারতের ক্যাপ্টেন পরিষ্কারভাবে টসের পর বলে দেন তারা হাত মেলাবেন না, এবং এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নতুন এক বিতর্ক কিন্তু কালকের ম্যাচকে কেন্দ্র করে হলো। পাকিস্তানের শক্তি সকলেই জানতো, এর আগেও তারা ভারতের ওমেন্স টিমের কাছে 11বার হেরেছিল টানা। এবার কালকে হারার পর 12-0 হলো স্কোর লাইন। যতই রাফায়েলের পতনের এই রকম ভুলভাল বিভ্রান্তিকর চিত্র তারা আন্তর্জাতিক স্তরে প্রেজেন্ট করার চেষ্টা করুক, দিনের শেষে তাদের যে আসল যোগ্যতা, তাদের যে আসল অকাত, তা কিন্তু আন্তর্জাতিক স্তর বারবার বুঝে যাচ্ছে এবং তারা বুঝতে পারছে ভারতের সঙ্গে কোনো অবস্থাতেই কোনো ডিপার্টমেন্টেই লড়াই করার মতো জায়গায় পাকিস্তান নেই। দেখুন, আমরা ভারতের সেনাবাহিনী কিংবা ভারতের পুরুষ ক্রিকেট টিমের জয় নিয়ে যেরকম সেলিব্রেশন করি, যেরকম মেতে থাকি, হয়তো নারী ক্রিকেট দলের জয়টাকে সেভাবে গুরুত্ব দিই না। কিন্তু বিশ্বাস করুন, কালকে আমাদের ভারতের যে নারী শক্তি, তারা অপারেশন সিন্দুরের সময় যে খেল দেখিয়েছিলেন, আপনারা জানেন, দুই কর্নেল বুক চিতিয়ে লড়াই করেছিলেন, আন্তর্জাতিক স্তরে সামনে এসেছিলেন। ভারত কিন্তু নারী শক্তির জয়গান গেয়েছিল, ভারত আন্তর্জাতিক স্তরকে একটি বার্তা দিয়েছিল, এবং অপারেশন সিন্দুর এই যে নামকরণটাও করা হয়েছিল, সেটাও কিন্তু নারী শক্তিকে সম্মান জানিয়েই ভারত করেছিল। ফলে এই ওমেন্স ক্রিকেট টিমের এই জয়, আমার দৃঢ় বিশ্বাস আমার মতো অনেক ভারতীয়রাই এই পুরো বিষয়টাকে উপভোগ করবেন, কারণ কারণ কালকে ভারত পাকিস্তানকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। দেখুন, এমন একটা সময় এই কর্মকাণ্ডটি ভারতের নারী শক্তিরা করলো যখন ভারতের সঙ্গে পাকিস্তানের মাঠের বাইরে কিন্তু সংঘাত চরম জায়গায় পৌঁছেছে। রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের সেনা প্রধান, ভারতের বায়ুসেনা প্রধান, একদিনে 3টে এমন স্টেটমেন্ট ভারতের পক্ষ থেকে উঠে এসছে যা সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে পাকিস্তান। এবং কালকে পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি একটি বিবৃতি দেওয়া হয়েছে ভারতবর্ষের এই ধরনের কথাবার্তা নিয়ে। তবে তার আগে কালকে প্রথমে ব্যাট করে পাকিস্তানের নারী শক্তির বিপক্ষে ভারত কিন্তু 247 রান করে, এবং এই সকল ক্রিকেটাররাও যারা ভারতীয় পুরুষ দলের স্টার, আমার দৃঢ় বিশ্বাস এই নামগুলো আপনারা জেনে রাখুন, ভারতের নারী শক্তি দলেও কিন্তু একাধিক স্টার আছে যাদেরকে সামলাতে পাকিস্তানের কোনো ক্ষমতা যোগ্যতা কিছুই নেই। কালকে ফের একবার প্রমাণিত হয়ে গেছে। দুরন্ত ব্যাটিং করেন বাংলার রিচা ঘোষ, তিনি 35 রানে অপরাজিত থাকেন, অত্যন্ত ভালো ব্যাটসম্যান রিচা। পাশাপাশি দেওয়াল 46, এবং আপনি যদি পাকিস্তানের ব্যাটিং লাইন আপ দেখেন তাহলে দেখবেন তারা কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। একজন ব্যাটসম্যান ছাড়া কেউ কিন্তু এই ম্যাচটিতে যেভাবে ব্যাটিং করেছেন তাতে মনে হয়নি যে তারা ম্যাচটা জিততে এসেছেন। ভারতকে দেখলেই কিন্তু অদ্ভুত একটা প্যানিকড মোডে চলে যাচ্ছে পাকিস্তান। সে পাকিস্তানের সেনাপ্রধান হোক কিংবা পাকিস্তানের পুরুষ ক্রিকেটার টিম হোক, এক দুজন হয়তো বিতর্কিত কিছু ঘটনা ঘটিয়ে শিরোনামে থাকতে চাইছেন, কিন্তু আসলে যেখানে খেলাটা হওয়া উচিত সেইখানে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এমনভাবে ধপাস করে উল্টে পড়ছেন যে উঠে দাঁড়ানোর ক্ষমতাটা তাদের নেই। পাকিস্তান জবাবে মাত্র 159 রানে গুটিয়ে যায়, এবং গৌর 3 উইকেট নেন, দীপ্তি শর্মা 3টি উইকেট নেন, এবং আরও যারা বোলার আছেন তারাও কিন্তু ইকুয়াল কন্ট্রিবিউট করেন। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো ভারতের যে মহিলা ক্রিকেট দল, তাদের যে 2 তাবড় বোলার রেণুকা সিং এবং গৌর, তারা কিন্তু 8 ওভার 7 ওভারে স্পেল করেন, যা একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে এই পাকিস্তানকে সামনে পেলে ভারত কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদেরকে বাড়তি মোটিভেট করছে। এশিয়া কাপ জিতেও কাপ কিন্তু ভারত পায়নি, ট্রফি চোর পাকিস্তান সেই কাপ তাদের দেশে নিয়ে চলে গেছে। মগভি নাকি এসিসির চেয়ারম্যান, তাই কাপ
তিনি তার হেফাজতে রেখেছেন। কালকে একটি খবর দেখছিলাম যে শুধুমাত্র ভারতকে ফাইনাল ট্রফি হস্তান্তর না করার জন্য মকভিকে নাকি পাকিস্তান সেনাবাহিনী সম্মানিত করবে। এবার আপনি ভাবতে পারছেন, একটা দল খেটে খুঁটে জিতেছে, একটা দল তাদের দেশের বিপক্ষে রীতিমতো দাপটে ব্যাটিং বোলিং করে আন্তর্জাতিক স্তরে সর্বশেরবা প্রমাণ করেছে, অথচ তাদের দেশের এক ট্রফি চোরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে কারণ ভারত নাকি তার হাত থেকে ট্রফিটি পায়নি, ট্রফিটি তিনি চুরি করে পাকিস্তানে ফের নিয়ে গেছেন। আমি সত্যিই জানি না এই খবরে আপনাদের হাস্যরসে উদ্বেগ হবে কিনা, কিন্তু বিশ্বাস করুন এটাই হলো বর্তমানে পাকিস্তানের অবস্থা, যেই অবস্থা আন্তর্জাতিক স্তরে জোকারপনা ছাড়া আর কোনো ভাবরসেরই জন্ম দেয় না। পাশাপাশি সীমান্তে কালকে ভারতের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। কালকে ভারত মাল্টি লেয়ার্ড ডিফেন্স সিস্টেম 2035-এর আগে যে টার্গেট ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছিল তার কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু কমপ্লিট করেছে। ঠিক একদিন আগে আমি একটি খবর করেছিলাম যেখানে আমি বলেছিলাম পাকিস্তানের ড্রোন হঠাৎ করেই সীমান্তে ঢুকে পড়ে এবং কাশ্মীরের নির্দিষ্ট এলাকায় এই ড্রোন ঢুকে পড়া নিয়ে একাধিক প্রশ্নের কিন্তু জন্ম দেওয়া হয়েছে। হঠাৎ করে এলওসি অঞ্চলে হাই সিকিউরিটি জোনে এই ধরনের ড্রোন কিভাবে পাকিস্তানের পক্ষ থেকে উড়ে এলো, সেটাই তো বড় প্রশ্ন। আর্মির পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে এই ড্রোন নিয়ে তারা করতে কি চাইছে, তারা কি কোনো নির্দিষ্ট জিনিস মাথার উপর দিয়ে ফেলে দিতে চাইছে যে কোনো লোকেশনে, মানে এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু পাকিস্তান যে বাড়াবাড়ি করছে তা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। আর এই ড্রোন আসার পরেই কালকে কিন্তু ভারতবর্ষ এই পার্টিকুলার সীমান্ত অঞ্চলে AK-630 এয়ার ডিফেন্স গান সিস্টেমকে ডিপ্লয় করার প্রস্তুতি নিতে শুরু করলো। দেখুন, ভারত কিন্তু এমনিতেই ডিফেন্স সিস্টেম হিসাবে রাশিয়ার সুদর্শন চক্র S-400 ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এবং এই ডিফেন্স সিস্টেমের একাধিক স্তর আছে। আমি অপারেশন সিন্দুর পর্বে বিস্তারিত আপনাদের বলেছিলাম, যেমন আকাশ তীর ডিফেন্স সিস্টেম, এই যে প্রত্যেকটি ধাপ, অর্থাৎ একটি ধাপের পরে আরেকটি ধাপ। এবার S-400 ডিফেন্স সিস্টেম মানে যা লার্জ স্কেলে কাজ করবে, অর্থাৎ 400 কিলোমিটার জুড়ে যে ডিফেন্স সিস্টেম কিন্তু ভারতকে শিল্ড আকারে পাহারা দেবে এবং এই ডিফেন্স সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট কালকে সংযোজিত করা হলো এবং সীমান্তে ডিপ্লয় করা হলো AK-630 এয়ার ডিফেন্স গান সিস্টেম, যার রেঞ্জ 4 কিলোমিটার। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত কিন্তু 4 কিলোমিটার মানে পিওকে অঞ্চলকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এ খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং কেন গুরুত্বপূর্ণ খবর আমি বলে দিই। এই যে ডিফেন্স সিস্টেম কালকে ভারত এখানে ডিপ্লয় করেছে পিওকে কে সামনে রেখে, সেখানে কিন্তু এই ধরনের টেকনোলজিতে ভারত মিনিটে 3000 রাউন্ড গুলি চালাতে পারবে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন কত শক্তিশালী অস্ত্র ভারত পার্টিকুলার এই অঞ্চলে ডিপ্লয় করে দিল। এবার রেঞ্জ দেখে আপনারা বুঝতে পারছেন যে এই রেঞ্জ কিন্তু অত্যন্ত ভিতরের দিকে যাওয়ার বা পাঠানোর জন্য কোনো রেঞ্জ নয়। ভারত আশঙ্কা করছে যে পাকিস্তান যে কোনো মুহূর্তে বড়সড় ঝুটঝামেলা করতে পারে এবং সেটাই তারা চেষ্টা করছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং বলেছেন যে আপনারা স্যার গ্রিকের কাছে কেন মিলিটারি ডিপ্লয় করছেন, অর্থাৎ একদম কাছাকাছি সংঘর্ষের জন্য ভারত যে প্রস্তুত তা কিন্তু কালকে এই পদক্ষেপে পরিষ্কার হয়ে যায়। 4 কিলোমিটার মানে আপনারা বুঝতেই পারছেন এলওসি অঞ্চলের একদম পরের স্টেপ, অর্থাৎ পিওকে অঞ্চলকে সামনে রেখে ভারতের এই পদক্ষেপ তা কিন্তু ফের একবার ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাসে খবর যখন প্রকাশ্যে কালকে এসছে পাকিস্তানও দেখেছে এবং পাকিস্তানও বুঝতে শুরু করেছে যে ভারতের কিন্তু ওয়ান টাইম এজেন্ডা পিওকে অঞ্চল, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং ভারতের সেনাবাহিনী কিন্তু সে বিষয়ে সদা তৎপরতা এবং সদা জাগ্রত এই পদক্ষেপে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই পদক্ষেপ দেখুন, এই পদক্ষেপ ভারতের মিলিটারি লং টার্ম প্ল্যানিংকেও কিন্তু এস্টাবলিশ করে। কেন লং টার্ম প্ল্যানিং? কারণ ভারত এই পার্টিকুলার জায়গায় মাল্টিলেয়ার সিকিউরিটি সিস্টেম অনেক আগেই কিন্তু গড়তে চেয়েছে, কিন্তু বারবার ভারতের মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করার আগেই পাকিস্তান ড্রোন ঢুকিয়ে দেওয়া, ভারতের সন্ত্রাসবাদী ঢুকিয়ে দেওয়া, ভারতের সীমান্তে এমন কিছু কর্মকাণ্ড করো যেন বিএসএফ সদা তৎপরতা থাকে, অন্য সমস্ত জায়গা থেকে তুমি মুখ ঘুরিয়ে নাও এবং এই যুদ্ধ খেলাটা তৈরি করে আমাদের দেশের মানে পাকিস্তানের মানে সেনাবাহিনী ভাবছে পাকিস্তানের ইন্টারনাল ইস্যুগুলোকে তুমি অন্যদিকে ঘুরিয়ে দাও, পিওকেতে উৎপাত, পিওকেতে সরকার বিরোধী আন্দোলনকে তুমি ঘুরিয়ে দাও, বালুচিস্তান লিবারেশন আর্মির
বিপক্ষে পাকিস্তান সেনা যেভাবে বিপর্যস্ত হয়েছে তুমি সেটাকে ভারতের বিপক্ষে ঘুরিয়ে দাও। অর্থাৎ এই আবেগটাকে কাজে লাগানো, যা বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার করে, একই ফন্দি কিন্তু পাকিস্তানের সেনাপ্রধানও করেছেন। কিন্তু এবার ভারতের পক্ষ থেকে সীমান্তে অন্তত AK-630 এয়ার ডিফেন্স গান সিস্টেম যখন ডিপ্লয় করা হলো, এটা পরিষ্কার হয়ে গেল যে ভারত কোনো অবস্থাতেই এই ধরনের ছেলে মানুষই মেনে নেওয়ার জায়গা নেই। তোমরা একটা ড্রোন পাঠাবে, আমরা মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করব, এবং তোমরা সেকেন্ড টাইম কিছু করার হলে ভারতের সেনাপ্রধানের সেই হুমকি, জিওগ্রাফিক্যাল ম্যাপ থেকে তোমাদের মানে হারিয়ে দেওয়ার জন্য যা করা উচিত, ভারত সেই রকম এবার অসংযত আচরণ করবে। পাশাপাশি কালকে পাকিস্তানের পক্ষ থেকে এক অফিসিয়াল স্টেটমেন্ট উঠে আসছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, স্যার ক্রিককে যদি তোমরা নেওয়ার চেষ্টা করো এবং এই পার্টিকুলার বিষয়ে যদি দাপাদাপি শুরু করো, মনে রাখবে তোমাদের করাচি বন্দরও কিন্তু সুরক্ষিত থাকবে না। পাশাপাশি ভারতের বায়ুসেনা প্রধান এবং প্রতিরক্ষা প্রধান অর্থাৎ সেনা প্রধান যে মন্তব্য করেছেন, তার বিপক্ষে পাকিস্তান একটি স্টেটমেন্ট দিয়েছে। এই স্টেটমেন্টে 2-3টে পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো সেখানে তারা দাবি করেছে যে এবার যদি ভারতের পক্ষ থেকে বাড়াবাড়ি করা হয় তাহলে নাকি ক্যাটাক্লিসমিক ডেভাস্টেশন পাকিস্তানের পক্ষ থেকে করা হবে। দেখুন, ক্যাটাক্লিসমিক ডেভাস্টেশন এই শব্দটা কিন্তু যখন পাকিস্তানে বন্যা হয় তখন কিন্তু বিবিসির মতো পত্রপত্রিকা ব্যবহার করে। অর্থাৎ ক্যাটাক্লিসমিক ডেভাস্টেশন মানে এমন কিছু তারা করবে যেন ভারত সম্পূর্ণ ধ্বংসের দিকে এগিয়ে যায়। এই প্রেস কনফারেন্স নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, এই বিবৃতিগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, কারণ এখানে 6টি এমন পয়েন্ট পাকিস্তান কালকে তুলে ধরেছে যা সকলের জানা উচিত এবং বোঝা উচিত আসলে পাকিস্তান চাইছেটা কি। আপনি যদি এদের মানসিকতাটা বোঝেন তাহলেই বুঝতে পারবেন এরা আসলে 2026-এর মধ্যে এমন বড় সড়ো কিছু করতে চাইছে যেন তাদের দেশের যাবতীয় ব্যর্থতা, রাজনৈতিক অস্থিরতা সমস্ত কিছু যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তবে এ ভারত অন্য ভারত, এ ভারতের সেনাবাহিনী অন্য সেনাবাহিনী, এ ভারতের শক্তিশালী বিভিন্ন ডিপ্লোমেসি সমস্ত দিক দিয়ে যেভাবে পাকিস্তানকে বিপর্যস্ত করেছে, এর জবাব কিন্তু এই পাকিস্তানের কারোর কাছে নেই। না সেনাপ্রধান, না মগভি, না পাকিস্তানের প্রাইম মিনিস্টার, এমনকি কালকে পাকিস্তানের ক্রিকেট টিম পুরুষ অথবা নারী দুজনের কাছেই যে নেই তা কিন্তু প্রমাণ হয়ে গেছে। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও বানাবো, অন্তত এই প্রেস কনফারেন্স নিয়েও আমি একটি ভিডিও বানাবো, আপনারা বুঝবেন যে পাকিস্তানের ইন্টেন্টটা কি। তাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।